আচ্ছা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আম আমরা আজকে জীবন বিজ্ঞানের ২য় যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে জীবনের প্রবাহমানতা বা কন্টিনিউটি অফ লাইফ, এইটা পড়াশুনো করব। ফার্স্ট আমি বলে রাখি যে আমি এই ধরনের কিছু ক্লাস ভিডিও ফর্মে শেয়ার করব। নির্দিষ্ট লিঙ্কে গিয়ে তোমরা যদি ক্লিক করো তাহলে ভিডিওটা খুলবে, ভিডিওটা মন দিয়ে শুনবে। দরকার হলে একাধিকবারও শুনতে পারো। এবং শুনে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নগুলো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেই করবে, আমি সেগুলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো এখন জীবনের প্রবাহমানতা চ্যাপ্টারটা পড়তে গিয়ে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা অলরেডি দেখো, ক্লাসে আমি একদিন আলোচনা করেছিলাম যে আমাদেরকে আমরা আমাদেরকে কার মতো দেখতে, আমরা কতটা লম্বা, আমাদের চোখের রং কি, নীল না কালো, আমরা লম্বা না বেঁটে, আমাদের গায়ের রং কি, আমাদের চুল কি কুঞ্চিত না সোজা। এই ধরনের বেশ কিছু প্রশ্ন আমাদের মনে থাকে। এখন প্রশ্নটা হচ্ছে এইগুলো ডিটারমাইন করবে কে, এগুলো ঠিক করে দেবে কে, যে আমাদের শরীরের যাবতীয় যা যা বৈশিষ্ট্য, আমাদের শরীরে কতটা মেলানিন তৈরি হবে, কতটা হবে না, বা আমাদের চোখের রেটিনার কালার নীল হবে না কালো হবে, বা কর্নিয়ার কালার নীল হবে না কালো হবে, সেগুলো আমাদের ডিসাইড করে দেবে কে বা ডিটারমাইন করে দেবে কে। এই সমস্ত বৈশিষ্ট্য ফর্মুলার আকারে লেখা থাকে আমাদের কোষের একটি নির্দিষ্ট অণু, যাকে বলা হয় ডিএনএ, তার কাছে। এবং এই ডিএনএর অর্ধেক আমরা পাই হচ্ছে আমাদের বাবার থেকে, অর্ধেক পাই আমরা আমাদের মায়ের থেকে। সেজন্যই আমাদের কিছু বৈশিষ্ট্য আমাদের বাবার সাথে মিল থাকে, আর কিছু বৈশিষ্ট্য আমাদের মায়ের সাথে মিল থাকে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যখন প্রথম পড়েছিলাম, আমরা যখন কোষে গেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে কোষ হচ্ছে জীবনের গঠনগত এবং কার্যগত একক। ঠিক আছে? এবং সেই কোষের ভেতরে দেখো, আমরা পড়েছিলাম সেটা হচ্ছে যে কোষের ভেতর যেটা থাকে, কোষের মাঝখানে যেটাকে বলা হয় কোষের মস্তিষ্ক, সেটাকে সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। ঠিক আছে? এবার দেখো, এই নিউক্লিয়াসটাকে আমরা বড় করে দেখাচ্ছি। নিউক্লিয়াসকে যদি আমরা বড় করে এখানে দেখাই তাহলে দেখতে পাবো নিউক্লিয়াসের ভেতরে সাধারণত 4টি অংশ থাকে। একটা হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয় প্লাজম। এখন নিউক্লিয় জালিকাটাকে যদি আমরা আরো বড় করে দেখি, এই হচ্ছে নিউক্লিয় জালিকা, তাহলে আমরা দেখব নিউক্লিয় জালিকার ভেতরে একটি বিশেষ পদার্থ থাকে যাকে বলা হয় ক্রোমোজোম। এবং সেই ক্রোমোজোমের ভেতরেই আমাদের ডিএনএ লুকিয়ে থাকে। আমি যেটা বলছিলাম যে আমাদের শরীরের যাবতীয় বৈশিষ্ট্য, আমাদের কেমন দেখতে হবে, আমরা কতটা লম্বা হব, যা যা বৈশিষ্ট্য, সমস্ত বৈশিষ্ট্যই কিন্তু আমাদের ডিএনএর মধ্যে ফর্মুলার আকারে লেখা আছে। সেই ডিএনএ থাকে হচ্ছে ক্রোমোজোম। তাহলে আমি যদি আরেকবার রিক্যাপিচুলেট করি তাহলে দেখব, এই হচ্ছে আমাদের কোষ। প্রত্যেকটা কোষের মাঝখানে আছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে আছে দেখো একটি অংশ, তার নাম হচ্ছে নিউক্লিয় জালিকা। এই নিউক্লিয় জালিকাটাকে যদি আমরা বড় করে দেখি, এই নিউক্লিয় জালিকার ভেতরে আমরা পাবো হচ্ছে ক্রোমোজোম। এবার এই ক্রোমোজোমটাকে দেখো, আমরা ভালো করে এনলার্জ করে দেখছি। দেখো, ক্রোমোজোমটাকে দেখলে আমরা এখানে খুব ভালো করে বুঝতে পারবো যে ক্রোমোজোমের ভেতরে, ক্রোমোজোমটাকে যদি আমরা খুব ভালো করে দেখি তাহলে দেখব যে ক্রোমোজোমের ভেতরে আছে হচ্ছে এক ধরনের বিশেষ প্রকারের প্রোটিন, যার নাম আমরা বলেছি হিস্টোন প্রোটিন। এবং ক্রোমোজোমটাকে যদি আমরা আরো সূক্ষ্মভাবে দেখি, আরো বড় করে দেখি, তাহলে ক্রোমোজোমের ভেতর থেকে বেরিয়ে আসবে হচ্ছে ডিএনএ অণু। তার মানে একটা ক্রোমোজোমের ভেতরে প্রধানত আমরা পাবো হচ্ছে একটি ডিএনএ অণুকে, হিস্টোন প্রোটিনকে, এবং আরও কিছু মেটাল আয়ন বা আরও কিছু বিশেষ প্রকারের প্রোটিনকে আমরা পেতে পারি। তো এই হচ্ছে আমাদের ক্রোমোজোম অণু। এবং এই ক্রোমোজোমগুলি আমরা সাধারণত নর্মালি এটা পেয়ে থাকি হতে আমাদের বাবাদের থেকে এবং মায়ের থেকে। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের শরীরে মোট ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46। সেটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা লিখতে পারি এইভাবে 44+2। তার মধ্যে 44 হচ্ছে অটোজোম এবং 2টি হচ্ছে অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম, অর্থাৎ লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম। এই 2টি ক্রোমোজোম ডিসাইড করে দেয় যে আমরা ছেলে হয়ে জন্মাবো না মেয়ে হয়ে জন্মাবো। যাই হোক, তাই এই ক্রোমোজোমের মধ্যেই 46খানা ক্রোমোজোমের মধ্যে হাফ আসে আমাদের বাবার থেকে আর হাফ আসে আমাদের মায়ের থেকে। এবং যেহেতু এই ক্রোমোজোমের ভেতরেই ডিএনএ লুকিয়ে আছে, সুতরাং আমরা এটা বুঝতেই পারি যে আমাদের শরীরে কিছু বৈশিষ্ট্য হয় আমাদের বাবাদের থেকে পাওয়া, আর কিছু বৈশিষ্ট্য আসে আমাদের মায়ের থেকে। এখন এই ক্রোমোজোমের ভেতরে তোমরা বইটাকে একটু ফলো করলে দেখতে পাবে ক্রোমোজোমের ভেতরে বেশ কিছু বৈশিষ্ট্য আছে। তার মধ্যে আমাদের যে জিনিসটা এখানে দেখার
সেটা হচ্ছে ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন। ক্রোমোজোমের ভেতরটাকে যদি আমরা ডিপলি স্টাডি করি, আমরা যদি ডিপলি দেখতে পাই, তাহলে আমরা দেখতে পাবো যে ক্রোমোজোমের ভেতরে সাধারণত দুটি পর্যায়ক্রমিক অংশ থাকে। একটাকে বলা হয় ইউক্রোমাটিন, একটাকে বলা হচ্ছে হেটারোক্রোমাটিন। দেখো দেখো এখানে ছবিতে, এই যে ছবিটা আমি এখানে দেখিয়েছি, এখানে দেখো একটা গাঢ়ভাবে রঞ্জিত অংশ আছে আর একটা হালকা অংশ, আবার গাঢ়ভাবে রঞ্জিত অংশ, হালকা অংশ, গাঢ়ভাবে রঞ্জিত অংশ, হালকা অংশ। অর্থাৎ আমরা যদি ক্রোমোজোমকে স্টেন করি, স্টেন করা মানে হচ্ছে কোনো একটি রঞ্জক পদার্থকে দিয়ে আমরা বিভিন্ন কোষীয় অণুকে রং করতে পারি। কেন রং করি? রং করার প্রয়োজন হয় কেন? কারণ মাইক্রোস্কোপের তলায় বা অন্য কোনো পরীক্ষা পরীক্ষা করার জন্য আমাদের বিভিন্ন পদার্থগুলোকে রং করতে হয় বা রঞ্জক করতে হয়। রঞ্জক পদার্থ ইউজ করে সেগুলোকে আমাদের রঙিন করতে হয়, যাতে আমরা স্পষ্টভাবে তাদের কার্যকারিতা, তাদের গঠন, এগুলোকে ভালো করে দেখতে পাই মাইক্রোস্কোপের তলায়। ঠিক এইভাবে ক্রোমোজোমকে যদি আমরা রং করি, তাহলে আমরা এইরকম দুরকম অংশ দেখতে পাবো। এক হচ্ছে ডিপলি স্টেন্ড অংশ, সেটাকে বলা হচ্ছে ইউক্রোমাটিন। আর হালকা স্টেন্ড অংশ, সেটাকে বলা যেটাকে ডিপলি স্টেন্ড অংশ সেটাকে বলা হচ্ছে হেটারোক্রোমাটিন। আর হালকা স্টেন্ড অংশ সেটাকে বলা হচ্ছে ইউক্রোমাটিন। দেখো আমি দেখিয়েছি, এই যে হালকা অংশ সেটাকে বলা হচ্ছে ইউক্রোমাটিন, আর ডিপলি যে স্টেন্ড অংশ সেটাকে বলা হচ্ছে হেটারোক্রোমাটিন। দেখো বৈশিষ্ট্য দিয়েছি আমি ইউক্রোমাটিনের বৈশিষ্ট্য: হালকাভাবে রঞ্জিত এবং সক্রিয়, গাঢ়ভাবে রঞ্জিত এবং নিষ্ক্রিয়। এখানে একটা খুব সুন্দর জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে যদিও ইউক্রোমাটিন হালকাভাবে রঞ্জিত অংশ, এখানে রঞ্জক পদার্থ বেশি নেই, তবুও এ কিন্তু জেনেটিক্যালি অনেক বেশি অ্যাক্টিভ। তার মানে এর মধ্যে অনেক কার্যকারী অংশ থাকে, মানে সক্রিয়। মানে ডিএনএর কিছু অংশ হয় সক্রিয়, কিছু অংশ হয় নিষ্ক্রিয়। সক্রিয় অংশ মানে যে অংশগুলো প্রোটিন তৈরি করে। প্রোটিন তৈরি করে মানে কি? প্রোটিন তৈরি করে মানে বৈশিষ্ট্য তৈরি করে। এই যে আমি বলছিলাম একটু আগে যে আমাদের ডিএনএ বিভিন্ন রকম বৈশিষ্ট্যকে আমাদের বহন করে, এই বৈশিষ্ট্যগুলোই হচ্ছে থাকে ইউক্রোমাটিন অঞ্চলে। এই ইউক্রোমাটিন অঞ্চলের ডিএনএ প্রোটিন তৈরি করে, অর্থাৎ বৈশিষ্ট্য তৈরি করে। আর হেটারোক্রোমাটিন অঞ্চলের ডিএনএ কিন্তু প্রোটিন বা বৈশিষ্ট্য তৈরি করতে পারে না। সেই জন্য সেই জন্য এটাকে বলা হচ্ছে নিষ্ক্রিয়। বুঝতে পারলে? আচ্ছা, আমি জানি এই চ্যাপ্টারটি নতুন, কিছু কিছু জায়গা হয়তো বুঝতে অসুবিধা হবে। জেনে রাখবে, যদি কোনো জিনিস জায়গা বুঝতে অসুবিধা হয়, কোনো একটা জায়গা যদি প্রবলেম হয়, তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করবে, আমি এটা আবার বলবো। বেশ, এইবার চলে এসো জিন কাকে বলে। দেখো নিচে আমি লিখেছি জিন কাকে বলে। এই হচ্ছে আমি একটা সহজ ডিএনএ অণুর অংশকে দেখিয়েছি তোমাদের এখানে। ডিএনএ অণুর অংশ দেখতে পাচ্ছ লম্বা মতো। এই অংশগুলোকে দেখো আমরা এখানে ভাগ করেছি। এই একটা অংশ, এই একটা অংশ, অর্থাৎ এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ। ঠিক আছে? এরকম প্রচুর অংশ থাকে। আমি সবকটা অংশ তো এখানে দেখানো সম্ভব নয়। এরকম প্রচুর অংশ থাকে, সেই অংশগুলোই আমরা এখানে দেখিয়েছি। দেখো প্রথম অংশটার নাম দিয়েছি 1 নম্বর অংশ, দ্বিতীয় অংশটার নাম দিয়েছি 2 নম্বর অংশ, তৃতীয় অংশটার নাম দিয়েছি 3 নম্বর অংশ, চতুর্থ 4, পঞ্চম 5। এখন এখন প্রশ্নটা হচ্ছে, এই যে জিনিসটা আমি এঁকেছি সেটা কিন্তু আসলে হচ্ছে ডিএনএ অণু। সেটা কিন্তু আসলে হচ্ছে ডিএনএ অণু। এই ডিএনএ অণুটাকে আমি কয়েকটা ভাগে এখানে ভাগ করেছি। বুঝতে পেরেছ? দেখো 1 নম্বর অংশ থেকে একটা নির্দিষ্ট প্রোটিন তৈরি হয়েছে, এই যে প্রোটিন। ঠিক আছে? 2 নম্বর অংশে দেখো আরেকটা প্রোটিন তৈরি হয়েছে, 3 নম্বর অংশে আরেকটা প্রোটিন তৈরি হয়েছে, 4 নম্বর অংশে আরেকটা প্রোটিন তৈরি হয়েছে, 5 নম্বর অংশে আরেকটা প্রোটিন তৈরি হয়েছে। এগুলো হচ্ছে সব প্রোটিন। এই প্রোটিনগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি বৈশিষ্ট্য। অর্থাৎ অর্থাৎ কি বলতে চাইছি আমি? অর্থাৎ ধরো এই 1 নম্বর অংশ থেকে একটা বৈশিষ্ট্য তৈরি হলো। এই 1 নম্বর অংশটা ধরো ডিসাইড করবে বা ডিসিশন নেবে যে আমাদের আমাদের চোখের রং কি হবে, চোখের মণির রং কি হবে। দেখা গেল এই 1 নম্বর অংশের ডিএনএ, এই অংশটা
এমন একটা প্রোটিন তৈরি করলো যে চোখের মণির রং হলো নীল। এমন একটা প্রোটিন তৈরি করলো যে চোখের মণির রং হলো নীল। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর অংশ। 2 নম্বর অংশ হয়তো লিখে করলো মেলানিন। মেলানিন মানে হচ্ছে গায়ের রং কেমন হবে। যে মানুষের শরীরে মেলানিন বেশি তার গায়ের রং কালো বেশি হবে, আর যে মানুষের শরীরে মেলানিন কম তার গায়ের রং কালো কম হবে। দেখো এখানে মেলানিন ধরে নিলাম আমি বেশি তৈরি হয়েছে, তাহলে এর গায়ের রং হবে কি কালো। অর্থাৎ এই এক একটা অংশ এক একটা নির্দিষ্ট পরিমাণ প্রোটিন বা বৈশিষ্ট্য তৈরি করে সেই অংশটাকে প্রকাশ করে। বুঝতে পারলাম? ধরলাম পরের যে অংশটা সেটা ডিসাইড করে যে একটা প্রাণী লম্বা হবে না বেঁটে হবে। দেখা গেল এমন একটা প্রোটিন তৈরি করেছে 3 নম্বর অংশ যেটা বেঁটে বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য দায়ী, সুতরাং সেই প্রাণীটি বেঁটে হবে, বেশি দীর্ঘ হবে না। সুতরাং আমরা বুঝতে পারলাম যে ডিএনএ অণু কয়েকটা অংশ দিয়ে তৈরি, 1 2 3 4 5 করে কয়েকটা ছোট ছোট অংশে বিভক্ত, এবং এই এক একটা অংশ এক একটা বিশেষ প্রকারের প্রোটিন তৈরি করে, এবং এই এক একটা প্রোটিন এক একটা বৈশিষ্ট্য তৈরি করে, যার ফলে সেই নির্দিষ্ট বৈশিষ্ট্যটা প্রকাশ পায়। বুঝতে পারলাম? এইটা হচ্ছে, তাহলে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে জিন কাকে বলে, তাহলে আমরা বলবো জিন হচ্ছে ডিএনএ অণুর এক একটি অংশ যা এক একটি প্রোটিন তৈরির মাধ্যমে এক একটি বৈশিষ্ট্যকে প্রকাশ করে। ক্লিয়ার? বেশ, এখানে অনেক সময় বইতে তোমরা দেখতে পাবে প্রোটিন তৈরির মাধ্যমে না বলে পলিপেপটাইড তৈরির মাধ্যমে বলছে। দুটো একই জিনিস, কোনো আলাদা নয়। তোমরা যদি পলিপেপটাইড বলতে চাও পলিপেপটাইড বলতে পারো, যদি প্রোটিন বলতে চাও তাহলে প্রোটিন বলতে পারো। ঠিক আছে? সুতরাং আমাদের শরীরে একাধিক জিন আছে, আমাদের শরীরের প্রত্যেকটা বৈশিষ্ট্য এক একটি জিনের মধ্যে লুকানো থাকে, এক একটি জিন থেকে এক একটি প্রোটিন তৈরি হয়, সে এক একটি প্রোটিন এক একটি বৈশিষ্ট্য তৈরি করে, এবং সেই একটি বৈশিষ্ট্যের জন্য আমাদের শরীরে বিভিন্ন রকম বৈশিষ্ট্য হয়ে থাকে। এরপর চলে এসে দেখো আমাদের ডিএনএ অণুর গঠন। দেখো এই ডিএনএ অণু দুটি তন্ত্রী দ্বারা গঠিত, যেটাকে ইংলিশে বলা হয় ডবল হেলিকাল স্ট্রাকচার। ভালো করে দেখলে দেখতে পাবে এই একটা তন্ত্রী, এই একটা তন্ত্রী, আর একে জড়িয়ে আছে এই আরে একটা তন্ত্রী। ঠিক আছে, এই ছবিটার সাথে তোমাদের বইয়ের ছবিটা একটু ভালো করে মেলাও, তাহলে ওরা ভালো করে বুঝতে পারবে। দেখো ভালো করে দেখো এখানে এখানে কি হচ্ছে ব্যাপারটা। দেখো এখানে আমি কয়েকটা গোল গোল অংশ এঁকেছি। তোমরা কি জানো এই গোল গোল অংশগুলোকে কি বলে? এগুলোকে বলা হয় নিউক্লিওটাইড। এগুলোকে বলা হয় নিউক্লিওটাইড। এই যে দড়িটাকে আমি এখানে এঁকেছি, এই দড়িটা আসলে দেখতে হচ্ছে এইরকম, এই রং দেখতে। আঁকার সুবিধার জন্য আমি এইভাবে এঁকেছি। আসলে এগুলো এরকম গোল 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 জিনিস দিয়ে জুড়ে জুড়ে তৈরি হয়। ঠিক আছে, এই গোল গোল জিনিসগুলোকে বলা হচ্ছে নিউক্লিওটাইড। বুঝতে পারলে? এই নিউক্লিওটাইড তৈরি হচ্ছে কি কি জিনিস দিয়ে? দেখো আমি নিচে 1 2 3 করে লিখেছি। একটা পেন্টোজ শর্করা, একটা নাইট্রোজেন ক্ষার এবং একটা ফসফেট অণু নিউক্লিওটাইড তৈরি। এবং এই নিউক্লিওটাইড দিয়েই সাধারণত আমাদের এই ডিএনএ ডবল হেলিকাল স্ট্রাকচারটা তৈরি হয়। এবার দেখো এই যে আমি এখানে লিখেছি পেন্টোজ শর্করা, নাইট্রোজেন ক্ষার এবং ফসফেট। এই নাইট্রোজেন ক্ষার 4 রকমের হয়: অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। খুব ভালো করে মনে রাখবে, এটা এটা ভীষণ ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য। অ্যাডেনিনের সঙ্গে সবসময় থাইমিন পেয়ারিং করে বা বন্ধনী তৈরি করে, আর গুয়ানিনের সঙ্গে সবসময় সাইটোসিন বন্ধনী তৈরি করে। মানেটা কি হলো? মানেটা হচ্ছে ধরো এই একটা দড়ি আর এই একটা দড়ি, এই দুটো দড়ি পরস্পরের মধ্যে বন্ধন তখনই তৈরি করবে, পরস্পরের মধ্যে আটকে যাবে তখনই যখনই এদের মধ্যে কোনো একটা বন্ড থাকবে। রাইট? কোনো একটা বন্ড থাকবে। এই বন্ডগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধনী। ঠিক আছে? আচ্ছা, এবার এই যে হাইড্রোজেন বন্ধনী, এর এই দিকে যদি অ্যাডেনিন থাকে তাহলে এর উল্টো দিকে থাকবে হচ্ছে থাইমিন ক্ষার, আর এদিকে যদি গুয়ানিন থাকে তাহলে এর উল্টো দিকে থাকবে হচ্ছে সাইটোসিন ক্ষার। ঠিক আছে, আমি 4টি বেসের নাম বলেছি: অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। এদিকে যদি এ থাকে উল্টো দিকে থাকবে টি, এদিকে যদি জি থাকে উল্টো দিকে থাকবে সি। ঠিক আছে,
এবং এই বন্ধনীটা আছে বলেই এই দুটো পরস্পর একে অপরকে জড়িয়ে নিজেদের মধ্যে সুন্দর আটকে রয়েছে। বুঝতে পারলে? এছাড়াও এছাড়াও আরেকটা বন্ধনী আছে, সেটা হচ্ছে এই যে গোল গোল জিনিসগুলো এখানে বসে আছে, এই যে গোল গোল জিনিসগুলো, এদেরকেও কিন্তু একে অপরের মধ্যে একটা বন্ধনী থাকতে হয়, তবেই এরা একে অপরের সঙ্গে আটকে বসে থাকে, নয়তো এরা কিন্তু খুলে যেত, এই চেনটা খুলে যেত। এই খুলে যাতে না যায় সেজন্য এদের মধ্যে একটা বন্ধনী থাকতে হয়। সেই বন্ধনীটার নাম হচ্ছে ফসফো ডাই এস্টার, ফসফোডাই এস্টার বন্ধনী। ঠিক আছে, তাহলে আমরা ডিএনএ অণুর মধ্যে দুরকম বন্ড দেখলাম বা দুরকম বন্ধনী দেখলাম। কি কি দেখলাম? একটা হচ্ছে সেম চেনের মধ্যে, মানে নিউক্লিওটাইডের মধ্যে একটা বন্ধনী, যার নাম আমি দেখলাম এখানে ফসফোডাই এস্টার বন্ড। আরেকটা হচ্ছে দুটো আলাদা চেনের মধ্যে বন্ধনী, যেটার নাম আমি দেখলাম এইচ বন্ধনী বা হাইড্রোজেন বন্ধনী। বুঝতে পারলাম? আচ্ছা, এবার এই যে একটা প্যাঁচ, এই এক একটা প্যাঁচের ডিস্টেন্স হচ্ছে 34, এ মানে হচ্ছে এখানে আংস্ট্রম। আমরা যেমন মিলিমিটার পড়েছি, সেন্টিমিটার পড়েছি, সেই রকম দূরত্বের একটা একক হচ্ছে আংস্ট্রম। ঠিক আছে, আরও ছোট একক, অনেক ছোট একটা একক, এটা হচ্ছে আংস্ট্রম। এবং এটার এই যে প্যাঁচটা, এই প্যাঁচটার ডিস্টেন্স হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এবং এই এক একটা প্যাঁচের মধ্যে সাধারণত 10টা এরকম বেস পেয়ার থাকে। 10খানা বেস পেয়ার থাকে। এই টোটালটা প্যাঁচের মধ্যে 10খানা বেস পেয়ার থাকে। 1, 2, 3, 4, এরম করে 10খানা থাকে। তাহলে তোমরা বলতে পারবে যে টোটালটা যদি দূরত্ব 34 আংস্ট্রম হয়, আর মাঝখানে যদি 10টা থাকে, তাহলে দুটো বেসের মধ্যে ডিফারেন্স কত হবে? 3.4 অ্যাংস্ট্রম। একটা বন্ধনী আর আরেকটা বন্ধনী, এই দুটোর মধ্যে ডিফারেন্স হবে 3.4 অ্যাংস্ট্রম। বুঝতে পারলেন? আরেকটা হচ্ছে এর যে ব্যাসটা, এই ব্যাসটা হবে হচ্ছে 20 অ্যাংস্ট্রম। এর ব্যাসটা হবে হচ্ছে 20 অ্যাংস্ট্রম। এইটা হচ্ছে আমাদের ডিএনএ অণুর মেইনলি গঠন। এবং এই ডিএনএ অণুর মেইনলি গঠনের মধ্যে এই যে গঠনটা, এটা প্রধানত আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক বলে দুজন বিজ্ঞানী। তার জন্য এনারা নোবেল পুরস্কারও পেয়েছিলেন। যদিও এই নিয়ে প্রধান কাজ করেছিলেন হচ্ছে বিজ্ঞানী রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন বলে একজন মহিলা বিজ্ঞানী, কিন্তু ভবিষ্যতে এই কাজটিকে প্রকাশনা করার জন্য, প্রকাশিত হওয়ার জন্য বা পাবলিশ করার জন্য বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিকই কিন্তু নোবেল পুরস্কারটি পান। এই ডিএনএ অণুর মধ্যে প্রধানত যে জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কি কি বেস আছে, কি কি ক্ষার আছে। আরেকটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, 4 রকম ক্ষারের নাম আমরা পড়েছি, এ, জি, সি আর টি। আমি কি বলেছি? এর সঙ্গে টি যায় আর জি এর সঙ্গে সি যায়। এই যে এই দিকে যদি জি থাকে, উল্টো দিকে সি থাকবে, এদিকে যদি এ থাকে, উল্টো দিকে টি থাকবে। কি এখানে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে দেখো, মাঝখানে যে ব্রিজটা আছে সেইটাকেই তোমরা, মাঝখানে যে এদের জি আর সি এর মাঝখানে দেখো কটা ব্রিজ আছে, ভালো করে লক্ষ্য করো ছবিটাতে। আর এ আর টি এর মাঝখানে কটা ব্রিজ আছে, ভালো করে লক্ষ্য করো ছবিটাতে। ঠিক বলেছো, জি আর সি এর মাঝখানে আছে 3টে ব্রিজ, আর এ আর টি এর মাঝখানে আছে 2টো ব্রিজ। এই ব্রিজটাকে আমরা কিন্তু ব্রিজ বলি না, আমরা বলেছি বন্ধনী, অলরেডি বলেছি। এই বন্ধনীটা কি বন্ধনী? না হাইড্রোজেন বন্ধনী। এবং এই হাইড্রোজেন বন্ধনী, তার মানে জি আর সি এর মাঝখানে আছে কটা? না 3টে। আর এ আর টি এর মাঝখানে আছে কটা? না 2টো। ঠিক আছে, সুতরাং এই একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আসে যে এ আর টি এর মধ্যে কটা বন্ধনী থাকে এবং জি এবং সি এর মধ্যে কটা বন্ধনী থাকে। এই কটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। তাহলে এখানে একটা জিনিস তোমরা খুব স্পষ্ট করে বুঝতে পারছো, একটা জিনিস, সেটা হচ্ছে যে এদিকে জি থাকলে উল্টো দিকে সি থাকবে। তার মানে এদিকে যতগুলো জি থাকবে, উল্টো দিকে ততগুলো সি থাকবে। গুড। এদিকে এ থাকলে উল্টো দিকে টি থাকে, তার মানে এদিকে যতগুলো এ থাকবে, উল্টো দিকে ততগুলো টি থাকবে। তাহলে এটাকে যদি আমরা অঙ্কের ভাষায় প্রকাশ করি,
তাহলে এ যতগুলো, টি ততগুলো, একইভাবে জি যতগুলো, সি ততগুলো। এটা যদি যোগ করি তাহলে আমরা বলবো এ আর জি ইকুয়ালস টু সি প্লাস টি। ঠিক আছে, এ আর জি কে একসঙ্গে বলা হয় পিউরিন, আর সি আর টি কে একসাথে বলা হয় পিরিমিডিন। তাহলে আমরা বলতে পারি, পরের পাতায় লিখি, তাহলে আমরা বলতে পারি, আচ্ছা এখানেই লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা বলতে পারি পিউরিন বাই পিরিমিডিন ইকুয়ালস টু 1। ভালো করে দেখো একবার, এ ইকুয়ালস টু টি, জি ইকুয়ালস টু সি, যোগ করে দিলাম এ প্লাস জি ইকুয়ালস টু সি প্লাস টি। এ প্লাস জিকে বলা হয় পিউরিন, সি প্লাস টিকে একসাথে বলা হয় পিরিমিডিন। তাহলে পিউরিন আর পিরিমিডিন ইকুয়ালস টু সমান হলো, দুজনে সমান হলো। তাহলে আমরা পরের স্টেপে এটা করতে পারি যে পিরিমিডিন বাই পিরিমিডিন ইকুয়ালস টু 1। ভালো করে মনে রাখবে, এই রুলটার নাম হচ্ছে, এই সূত্রটার নাম হচ্ছে চার গফ সূত্র। ঠিক আছে, সূত্রটার নাম তাহলে আমি কি বললাম, এই সূত্রটার নাম হচ্ছে চার গফ সূত্র। বেশ, তাহলে আমরা আজকে বেশ কয়েকটা জিনিস পড়লাম। কি কি পড়লাম? এক হচ্ছে ক্রোমোজোম কি, ক্রোমোজোমের ভেতরে আমরা কি পাবো, ক্রোমোজোম কোথায় থাকে, আমরা এর মধ্যে কি কি প্রোটিন পেতে পারি। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, তোমরা যদি লিখতে চাও লিখে নিতে পারো। সেটা হচ্ছে যে ক্রোমোজোমের ভেতরে পাওয়া যায় এমন একটি প্রোটিনের নাম লেখো। আমি সময় দিচ্ছি, তোমরা খাতা বের করে লিখে নাও। ক্রোমোজোমের ভেতর পাওয়া যায় এমন একটি প্রোটিনের নাম লেখো। উত্তর হবে হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন। আমরা ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন পড়েছি। ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের পার্থক্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মাধ্যমিকের জন্য, সুতরাং এই প্রশ্নটাও লিখে নিতে পারো। ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের পার্থক্য কি? বেশ, জিন থেকে অনেক রকমের প্রশ্ন আসতে পারে, তার মধ্যে অনেক রকমভাবে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। একটি প্রশ্ন আসতে পারে যে জিন কিভাবে মানব দেহে নির্দিষ্ট বৈশিষ্ট্য তৈরি করে। জিন কিভাবে মানব দেহে নির্দিষ্ট বৈশিষ্ট্য তৈরি করে। বেশ, ডিএনএ থেকে কিন্তু অনেক রকমের প্রশ্ন আসতে পারে। তার মধ্যে একটা প্রশ্ন দেখো এখানে এইভাবে আসতে পারে যে যে দেখো এই কিভাবে আমি বলছি, ধরো এই যে ডিএনএ অণুর প্রত্যেকটি প্যাচে দৈর্ঘ্য কত, এইটা একটা প্রশ্ন আসতে পারে। ডিএনএ অণুর পরপর অবস্থিত দুটি ক্ষারের মধ্যে দূরত্ব কত, এটা একটা প্রশ্ন আসতে পারে, 3.4 অ্যাংস্ট্রম। জি এবং সি এর মধ্যে উপস্থিত হাইড্রোজেন বন্ধনীর সংখ্যা কত, এটা একটা প্রশ্ন আসতে পারে। অ্যাডেনিন এবং থাইমিনের মধ্যে উপস্থিত হাইড্রোজেন বন্ধনীর সংখ্যা কত, এটা একটা প্রশ্ন আসতে পারে। ডিএনএ অণুতে কি কি ধরনের বেস থাকে, এ জি সি টি, অর্থাৎ অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এটা একটা প্রশ্ন আসতে পারে। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে রাখি, ডিএনএ কে বলা হয় নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, কি বলা হয় না, নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কিন্তু দু রকমের হয়, প্রধানত ডিএনএ
ডিএনএ এর পুরো নাম হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। যাদের ডিএনএ নেই তাদের হয় আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড। আবার বলি, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে এখানে একটা শুধু ডিঅক্সি কথাটা এখানে এক্সট্রা আছে, এখানে ডিঅক্সি কথাটা এক্সট্রা আছে। ডিঅক্সি কথাটা মানে হচ্ছে একটি অক্সিজেন অণু নেই। অর্থাৎ আরএনএ আর ডিএনএ গঠনগত পার্থক্য হচ্ছে প্রধানত যে আরএনএ অণুর যে শর্করা, সেখানে যে অক্সিজেন অণুটা আছে, ডিএনএ অণুর ওই একই শর্করায় কিন্তু অক্সিজেন অণুটা নেই। সেই জন্য নামের আগে শুরু হয়েছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি কথাটার মানে হচ্ছে একটি অক্সিজেন অণু নেই, সেই জন্য একে বলা হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। অর্থাৎ আরএনএ অণুতে যে অক্সিজেনটা ছিল, ডিএনএ অণুর শর্করায় একটা অক্সিজেন তার থেকে কম আছে। এটাই হচ্ছে এদের স্ট্রাকচারাল মেন ডিফারেন্স। আমাদের শরীরে নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএ, কিন্তু যে সমস্ত জীবের নিউক্লিক অ্যাসিড ডিএনএ নয় তাদের হচ্ছে আরএনএ। তার মধ্যে প্রধানত উদ্ভিদ বিভিন্ন রকম ভাইরাস আছে, যেমন টোবাকো মোজাইক ভাইরাস, বিন মোজাইক ভাইরাস। এদের মধ্যে এগুলো তোমরা বইতে পাবে নামগুলো, আমি বোঝানোর জন্য বলছি। এদের মধ্যে প্রধানত নিউক্লিক অ্যাসিড হচ্ছে আরএনএ। খুব গুরুত্বপূর্ণ এখন যেটা নিয়ে খুব বহু চর্চিত একটা জিনিস, সেটা হচ্ছে যে করোনা ভাইরাস। আপাতত এটা শুনতে ভালো লাগবে সেই জন্য আমি বললাম, বা যেটাকে বলা হচ্ছে সার্স কোভ 2, এর নিউক্লিক অ্যাসিডের টাইপটা হচ্ছে কিন্তু আরএনএ। ঠিক আছে, সার্স কোভ 2 নিউক্লিক অ্যাসিড হচ্ছে আরএনএ। যেহেতু এটা নিয়ে এবছর প্রচুর আলোচনা হচ্ছে, প্রচুর আলোচিত, সুতরাং এই মাধ্যমিকে যদি এমন কেউ প্রশ্ন করে থাকে যে এইগুলোর দিকে একটু নজর দেয়, তারা এই প্রশ্নটা কিন্তু দিতেই পারে যে সার্স কোভ 2 নিউক্লিক অ্যাসিড কি ছিল, তখন তোমার উত্তর হবে আরএনএ। ডিএনএ আর এর মধ্যে আরেকটা গঠনগত পার্থক্য আছে। আমরা অলরেডি পড়েছি ডিএনএ দেখো ডবল হেলিকাল স্ট্রাকচার, মানে দ্বিতন্ত্রী, দুটো দড়ি আছে। আরএনএ কিন্তু এখানে একটা দড়ি আছে। ঠিক আছে, মনে রাখবে এটা। আরেকটা পার্থক্য হচ্ছে, তোমরা অলরেডি পড়েছি, আমরা অলরেডি বলেছি যে ডিএনএতে যে বেসগুলো থাকে, সেই বেসগুলোর নাম হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। আরএনএতে ওই একই বেস থাকে, খালি একটা অল্টারনেটিভ থাকে, সেটা হচ্ছে এ, জি, সি, আর টি এর জায়গায় থাকে হচ্ছে ইউ। অর্থাৎ এই ইউ এর নাম হচ্ছে ইউরাসিল। তার মানে ডিএনএতে যেটা অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, আরএনএতে ওটা হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। ওকে, বুঝতে পারলাম? বেশ, এইটা হচ্ছে তাহলে ডিএনএ আর আরএনএ পার্থক্য। তাহলে ডিএনএ এবং আরএনএ পার্থক্য কি, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটাও তোমরা বইতে দেখবে বা এটাও নিজেরা পড়বে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদিও এখন সরাসরি পার্থক্য দেয় না, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেয়। যেমন এরম একটা প্রশ্ন দিতে পারে, তোমরা লিখে নিতে পারো যে ডিএনএ অণুতে উপস্থিত কিন্তু আরএনএ অণুতে অনুপস্থিত এমন একটি নাইট্রোজেন ক্ষারের নাম লেখো। আবার বলছি, ডিএনএ অণুতে উপস্থিত কিন্তু আরএনএ অণুতে অনুপস্থিত এমন একটি নাইট্রোজেন ক্ষারের নাম লেখো। বলো তো এর উত্তর কি হবে? এর উত্তর হবে থাইমিন বা টি। দেখো AgCT আর এখানে হচ্ছে AgCU, তার মানে ডিফারেন্সটা হচ্ছে ডিএনএতে টি আছে আর আরএনএতে ইউ আছে। ঠিক আছে, তাহলে ডিএনএ আর আরএনএ পার্থক্যটা তোমরা এখানে পড়বে, এটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা প্রশ্ন বলে দিই, যেটা আমি পড়াতে পড়াতে অলরেডি বললাম, যে ডিএনএ অণুতে উপস্থিত দুরকম বন্ধনীর নাম কি? দুরকম বন্ধনীর নাম কি? অলরেডি আমি বলেছি। দেখো ডিএনএ অণুতে উপস্থিত বন্ধনী একটা ছিল হচ্ছে এইখান থেকে এদিক থেকে এই দিকে যাচ্ছে, এই দিক থেকে এই দিকে যাচ্ছে, এই যে বন্ধনীগুলো, এই বন্ধনীটার নাম হচ্ছে হাইড্রোজেন বন্ধন। আর সেম চেনের মধ্যে আছে, দেখো সেম চেনের মধ্যে আছে এমন একটা বন্ধনী হচ্ছে ফসফোডাইএস্টার বন্ধনী।
ঠিক আছে, তাহলে দুরকম বন্ধনী কি কি পেলাম? একটা হচ্ছে, তাহলে উত্তরটা লিখে নাও, একটা হচ্ছে হাইড্রোজেন বন্ধনী, আরেকটা হচ্ছে ফসফো ডাই এস্টার বন্ধন। তাহলে আজকে আমরা বংশগতি, ধারক এবং বাহক অর্থাৎ ক্রোমোজোম বা ডিএনএ এর সম্বন্ধে জানলাম, যে 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 মেন বৈশিষ্ট্যটা, যে মেন অণুটা আগের প্রজন্ম থেকে পরের প্রজন্মে আমাদের শরীরে আসে, এবং শুধু আসেই নয়, ভেতরে এমন কিছু ফর্মুলাকে নিয়ে আসে যে ফর্মুলার মধ্যে বৈশিষ্ট্যগুলো লুকানো আছে, এবং সেই বৈশিষ্ট্যগুলো প্রোটিন তৈরির মাধ্যমে আমাদের শরীরে বিভিন্ন রকম ক্যারেক্টারকে এক্সপ্রেস করায়, অর্থাৎ বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। ঠিক আছে, সেই জন্য একে বলা হচ্ছে বংশগতির ধারক এবং বাহক। সেই জন্য বাবাদের সঙ্গে আমাদের ক্যারেক্টারের প্রচুর মিল থাকে, এবং মায়েদের সঙ্গে ওদের মিল থাকে, কারণ হাফ অফ দ্য ডিএনএ, মানে ডিএনএর অর্ধেক আমরা পেয়ে থাকি বাবার থেকে এবং অর্ধেক পেয়ে থাকি মার থেকে। তাহলে এই জিনিসগুলো আজকে আমাদের তাহলে পড়া হলো। তাহলে তোমরা এই অবধি আজকে পড়বে, যে ডিএনএর গঠন অবধি তোমাদের আজকে পড়া থাকবে। ভালো করে পড়ো, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা গ্রুপে জানাবে, আমি চেষ্টা করবো সেগুলোকে উত্তর দেওয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ।